আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর ১৩ নম্বর অধ্যায় প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের এই অধ্যায়ের যে অনুশীলনীটি আছে, সেই অনুশীলনী শূন্যস্থান এবং সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো আমরা প্রথমেই দেখে নেব এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করে নিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশ ও দূষণ। আমাদের চারপাশে সব জড় ও জীবকে নিয়ে নিয়ে গড়ে উঠেছে প্রাকৃতিক পরিবেশ। তোমরা জানো, বিভিন্ন জড় ও জীবের মধ্যে রয়েছে সম্পর্ক, আবার জীব ও পরিবেশের অন্যান্য অংশের মধ্যেও রয়েছে নিবিড় সম্পর্ক, যার ফলে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে বিচিত্র সব কর্মকাণ্ড। পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ তার নিজের প্রয়োজনে পরিবেশের বিভিন্ন উপাদান ব্যবহার করে, যার জন্য পরিবেশে সে বিভিন্ন কর্মকাণ্ড চালায়। কোনো একটি পরিবেশে মানুষ যখন এ ধরনের কর্মকাণ্ড চালায়, তখন সেখানকার উপাদানসমূহের উপর বিভিন্ন প্রভাব পড়ে। চলো আমরা এই অধ্যায়টি আলোচনা করি। ১৩ নম্বর অধ্যায় প্রাকৃতিক পরিবেশের মূল বিষয় হচ্ছে যে পরিবেশ দূষণ। পরিবেশের উপাদানসমূহের দূষণের কারণ: মাটি দূষণ, মাটি দূষণের কারণ ও উৎস; পানি দূষণ, পানি দূষণের কারণ ও উৎস; বায়ু দূষণ। এই বিস্তারিত আলোচনাগুলো আমরা করি। আমরা তোমাদের এই পিকচার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। যে পরিবেশ দূষণ হচ্ছে যে সভ্যতার অগ্রগতির সাথে আমাদের চারপাশে পরিবেশ পরিবর্তিত হচ্ছে। মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য পরিবেশকে বিভিন্ন ব্যবহার করছে। প্রাকৃতিক অথবা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডও এই উভয় কারণেই পরিবেশের বিভিন্ন উপাদানে পরিবর্তন ঘটেছে ঘটতে পারে এবং এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ফলে মানুষ ও উদ্ভিদ সহ অন্যান্য প্রাণীর জীবন ক্ষতিগ্রস্ত হয়। এরকম অবস্থাকে বলা হয় পরিবেশ দূষণ। এখানে দেখো আমরা যে একটি চিত্র, এটি একটি আমাদের শহরের চিত্র। এটি হচ্ছে আমাদের যে ডাস্টবিনের মতো আমরা এখানে ময়লা আবর্জনা ফেলি, যেখানে মানুষের যে দুর্গন্ধ ছড়ায় মানুষের, এখান থেকে মানুষের রোগ হয়, হাঁচি কাশি এরকম বিভিন্ন রোগ হয় এরকম থেকে পরিবেশ থেকে আমাদের। তারপর কিছু ক্ষতিকারক উপাদান হলো প্রত্যক্ষ বা পরোক্ষ ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়, তাকে দূষক বলে। যেমন বিভিন্ন কারখানা, যানবাহন থেকে নির্গত ধোঁয়া, জমিতে ব্যবহৃত কীটনাশক, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি আমাদের ক্ষতিকারক বা দূষিত হয় এগুলোর মাধ্যমে। তারপর হচ্ছে পরিবেশ উপাদানসমূহের দূষণের কারণ: পরিবেশ দুটি উপাদান নিয়ে গঠিত, জীব ও জড় উপাদান। পৃথিবীতে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দিন দিন এটি আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বাড়তি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে অতিরিক্ত খাদ্য, বাসস্থান, যানবাহন ইত্যাদি। চাষের জমি বাড়াতে ও বাসস্থান তৈরি করতে মানুষ বন জঙ্গল কেটে ফেলেছে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাছাড়া এরোসল ও রেফ্রিজারেটর থেকে নির্গত ক্লোরোফ্লোরোকার্বন ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে। বাড়তি মানুষের জন্য খাদ্য ও বাসস্থান ছাড়াও প্রয়োজন নানা রকম পণ্য সামগ্রী। ফলে তারা গড়ে তুলেছে বিভিন্ন শিল্প কারখানা। এসব শিল্প কারখানা রাসায়নিক বর্জ্য দূষিত করছে পরিবেশ। এভাবে পৃথিবীর পরিবেশ দূষিত হচ্ছে। তারপর হচ্ছে মাটি দূষণ। আমাদের জীবন ধারণের জন্য মাটি আত্মবসক। মাটিতে বিভিন্ন ফসল ফলে, যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। শুধু খাদ্যই নয়, জীবন ধরনের সবকিছুই, যেমন বাসস্থান, বস্ত্র, ঔষধ ইত্যাদির জন্য আমরা যে উদ্ভিদের উপর নির্ভরশীল, তাও মাটিতে জন্মায়। এ মাটিকে আমরা বিভিন্নভাবে দূষিত করছি, যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আমরা যে মাটিতে আমরা পলিথিন, আবার বিভিন্ন ময়লা এভাবে আমরা ফেলছি, যে প্লাস্টিক, এগুলো কিন্তু মাটিতে মিশে গেলে অনেক সময় দরকার হয়, মাটিতে মিশে না। এভাবে আমরা যে দূষিত করে ফেলছি। মাটি দূষণের কারণ উৎস: মাটিতে আমরা যে সকল আবর্জনা ও বর্জ্য পদার্থ ফেলি, এগুলো পচতে ব্যাকটেরিয়া সাহায্য করে, যার ফলে এগুলো মাটির সঙ্গে সহজে মিশে যায়।
আজকাল এমন সব দ্রব্যাদি ব্যবহার করা হয় যেগুলো মাটিতে পচে না। যেমন কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি এগুলো মাটিতে পচে না। যা উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসব জিনিস ছাড়াও মাটিকে আমরা বিভিন্ন দূষিত করছি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন আবর্জনা সহ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার, শিল্প কারখানা বর্জ্য ইত্যাদি। তারপর হচ্ছে পানি দূষণে আমরা বিভিন্ন বর্তমানে পৃথিবীতে সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। পানি ছাড়া জীবন চলে না। পানি নানাভাবে দূষিত হচ্ছে। মানুষই পানি দূষণের জন্য দায়ী। আমরাই এই পানি দূষণের জন্য দায়ী। পানি দূষণের কারণ হচ্ছে যে বিভিন্ন পানি দূষিত হতে পারে। এই কারণগুলোর মধ্যে আমরা কর্মকাণ্ডই পানি দূষণের অন্যতম কারণ। নগরায়ন ও শিল্পায়নের ফলে পয় নিষ্কাশন ও শিল্প বর্জ্য অনেক বেড়ে গিয়েছে। ফলে পানি দূষিত হচ্ছে। এছাড়াও কৃষিজ উৎপাদন বাড়ানোর জন্য জমিতে ও জলাশয়ে বিভিন্ন কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। এগুলো বিভিন্নভাবে জলাশয় থেকে নদী এবং নদী থেকে সাগরে পড়েছে। এছাড়া এগুলো মাটির নিচের পানির সঙ্গে মিশেও পানিকে দূষিত করছে। বন্যার ফলে মানুষ, গৃহপালিত পশু পাখির মলমূত্র পানিতে মিশে এবং পানি দূষিত হয়। খাদ্যের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, জীবজন্তুর মৃতদেহ, গৃহস্থালির ব্যবহার্য নানা ধরনের পচনশীল বস্তু থেকে যেখানে সেখানে ফেলা হয়, এগুলো থেকেও পানি দূষণ হয়। তারপর হচ্ছে বায়ু দূষণ। আমাদের পৃথিবীর চারপাশে রয়েছে বায়ুমণ্ডল। এর বায়ুর মধ্যেই মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদ বেঁচে আছে। মানুষ সৃষ্ট বিভিন্ন কারণে বায়ুর কোনো উপাদানের পরিমাপ বেড়ে বা কমে যাচ্ছে, যা যা পরিবেশ ও আমাদের জন্য ক্ষতিকর। বায়ুর এ ধরনের পরিবর্তনের নাম হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণ ও উৎস হচ্ছে যে মানুষের দ্বারা এবং প্রাকৃতিকভাবে বায়ু দূষিত হতে পারে। পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশ বিজ্ঞানীরা বায়ু দূষণের জন্য কতগুলো কারণ চিহ্নিত করেছেন। এগুলোর মধ্যে রয়েছেন যানবাহন ও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া। এছাড়া আমাদের দেশের ইটের ভাটায় ইট তৈরি কারখানা, ইট ইট তৈরি করা হয়, তখন সেখান থেকে কালো ধোঁয়া সৃষ্টি হয় যা বায়ু দূষণ ঘটায়। তারপর হচ্ছে পানি দূষণের প্রভাব। বায়ু দূষণের প্রভাব: দূষণ প্রতিরোধ, খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে। শিল্প কারখানা থেকে ধোঁয়া বের হয় যেন দূষণ না ঘটে, সেজন্য ধোঁয়া ছড়িয়ে পড়ার আগে আধুনিক প্রযুক্তির সাহায্যে একে দূষণ মুক্ত করতে হবে। প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ব্যবহার আমাদের বন্ধ করতে হবে। কীটনাশক, রাসায়নিক সারের ব্যবহার আমাদের কমাতে হবে। আমরা তোমাদের এই ১৩ নম্বর অধ্যায়ের যে বিস্তারিত মোটামুটি আমরা আলোচনা করে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে আরো বিস্তারিত আমরা পরবর্তীতে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমরা সিলেবাস নিয়ে আসবো। এখন আমরা দেখে নিব যে তোমাদের এই ১৩ নম্বর অধ্যায়ের প্রাকৃতিক ও পরিবেশের ও দূষণ এই অধ্যায় থেকে আমরা যে তোমাদের অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আমরা সমাধান করব। চলো আমরা এই অনুশীলনীটি দেখে নেই। তোমাদের বইয়ের ১৪৩ নম্বর পৃষ্ঠায় অনুশীলনী। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে ৩টি প্রশ্ন, আমরা ৩টি সমাধান করে নেই। প্রথম হচ্ছে ১, চাষের জমি বাড়াতে ও বাসস্থান তৈরি করতে মানুষ বনজঙ্গল কেটে ফেলেছে। উত্তরটি হবে বনজঙ্গল কেটে ফেলেছে। ২ নম্বর হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পানিতে দূষণের জন্য দায়ী। বর্জ্য পানির দূষণের জন্য দায়ী। তারপর হচ্ছে ৩ নাম্বার, বিভিন্ন আবর্জনাকে পচতে সাহায্য করে ব্যাকটেরিয়া। আমরা তোমাদের এই শূন্যস্থান এই প্রশ্নটি আমরা দেখে নিলাম। তারপর দেখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে ৬টি প্রশ্ন আছে, আমরা ৬টি দেখব। চলো আমরা প্রথমে দেখে নেই যে ১, দূষণ কিভাবে ঘটে তার একটি উদাহরণ দাও। চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই। একের উত্তরটি হচ্ছে যে দূষণ কিভাবে ঘটে তার উদাহরণটি হচ্ছে যে প্রাকৃতিক এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানে পরিবর্তন ঘটে, যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তাকে পরিবেশ দূষণ বলে। যেমন জমিতে ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগ করা হয়। এগুলো মাটি ও পানিতে মিশে মাটি ও পানিকে দূষিত করে। আমরা তোমাদের এই ১ নং প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। তারপর দেখবো আমরা ২ নং প্রশ্ন, দূষণ রোধ সম্পর্কে তোমাদের এলাকার সবাইকে সচেতন করতে হলে তুমি কি কি করতে পারো। চলো আমরা এই ২ নং প্রশ্নের সমাধানটিও দেখে নেই। ২ নং প্রশ্নের সমাধানটি হচ্ছে যে সচেতনা সৃষ্টি করাই হচ্ছে দূষণ রোধ করার অন্যতম উত্তম। এলাকার
দূষণ রোধ সম্পর্কে সবাইকে সচেতন করতে আমি যেসব পদক্ষেপ নেব সেগুলো হলো: ১. এলাকার পরিবেশ যে সকল দূষণ ঘটেছে তার কারণ উৎসসমূহ পোস্টারে প্রদর্শন করব। পরিবেশ দূষণ রোধ করতে সচেতনতা সৃষ্টির জন্য স্লোগান তৈরি করব। দূষণ রোধের জন্য বিভিন্ন উপায়কে এলাকার জনগণের কাছে আলোচনার মাধ্যমে তুলে ধরব। সর্বোপরি জনগণকে দূষণের ক্ষতিকারক দিকগুলো অবহিত করে দূষণ রোধে আমরা উৎসাহিত করব। আমরা তোমাদের এই ২ নং প্রশ্নটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা ৩, তোমার বাড়ির পরিবেশ সংরক্ষণে তোমার করণীয় কি? চলো আমরা এই ৩ নং প্রশ্নের সমাধানটি আমরা দেখে নেই। ৩ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে যে, আমার বাড়ির পরিবেশ সংরক্ষণে আমি নিম্ন বর্ণিত পদক্ষেপগুলো গ্রহণ করব। ১. আমার বাড়ির সুস্থ পরিবেশের জন্য মাটি, পানি ও বায়ু দূষণ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখবো। বাড়ির ময়লা আবর্জনা বা খাদ্যদ্রব্য উচ্ছিষ্ট যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটি মাটির গর্তে ফেলে মাটিতে চাপা দিয়ে দিব। বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমরা তোমাদের এই ৩ নং প্রশ্নটিও দেখে নিলাম। তারপর দেখবো আমরা ৪, তোমাদের বিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণে তুমি কি ভূমিকা রাখতে পারো? চলো আমরা এই ৪ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। যে আমরা যে ভূমিকা রাখতে পারি সেগুলো হচ্ছে: বিদ্যালয়ের পরিবেশ দূষণের কারণ ও শনাক্ত করে তা শ্রেণীতে আলোচনা করতে পারি, সবাইকে সচেতন করে দূষণ রোধের উপায়গুলো পোস্টার আকারে প্রদর্শন করতে পারি, বিদ্যালয়ের আঙিনাগুলোকে শ্রেণীকক্ষে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, বিদ্যালয়ের চারপাশে বেশি করে গাছ লাগাতে পারি। আমরা তোমাদের এই ৪ নং প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখে নিলাম আমরা ৫, পানি দূষণের পানি দূষণের দুটো প্রভাব উল্লেখ করো। চলো আমরা এই ৫ নং প্রশ্নের উত্তরটি দেখে নেই। ৫ নং প্রশ্নের উত্তরটি হচ্ছে, পানি দূষণের দুটি প্রভাব হলো যে, দূষিত পানি পান করলে আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস টাইপের ইত্যাদি রোগ হয়। ২ পানি দূষণের ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাঁচতে পারে না, ফলে পানির পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তারপর ৬ নম্বর প্রশ্ন, বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর? চলো আমরা এই ৬ নং প্রশ্নের উত্তরটি দেখে নেই। ৬ নং প্রশ্ন উত্তরটি হচ্ছে যে, বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর? উত্তরটি হচ্ছে, বায়ু দূষণ মানুষের জীবনে বিভিন্ন প্রভাব ফেলে। বায়ু দূষিত হলে সে বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাপ বৃদ্ধি পায়, যা মানুষের জন্য ক্ষতিকর। বায়ুতে মনোঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষ শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সার মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়াও শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া বায়ুতে মিশে গেলে এসিড বৃষ্টি সৃষ্টি হতে পারে। আমরা তোমাদের এই ৬ নং প্রশ্নের উত্তরটিও দেখে নিলাম। এখন আমরা দেখে নিব বহু নির্বাচনী প্রশ্ন। ১, কোনটি থেকে শহরের বাসা কোনটি থেকে শহরের বাসাবাড়িতে পানি সরবরাহ করা হয়? এই ১ এর উত্তরটি হচ্ছে গ, নদী। তারপর হচ্ছে ২, মাটি দূষণের কারণ হলো, এই ২ এর উত্তরটি হচ্ছে গহ, এই ৩ এই ৩টি। তারপর হচ্ছে ৩, দৃশ্যকল্পের ডাব্লিউ চিহ্নিত অংশের অনুপস্থিত কোনটি? এই ৩ এর উত্তরটি হচ্ছে গ, ক্লোরোফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো কার্বন। তারপর হচ্ছে ৪, চিত্রে প্রদর্শিত ঘটনাটি পৃথিবীতে সংঘটিত হলে, এই ৪ এর উত্তরটি হচ্ছে গহ, এই ৩টি, এই সবগুলোই। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ৭ম শ্রেণীর ১৩ নম্বর অধ্যায়ের অনুশীলনী শূন্যস্থান সংক্ষিপ্ত এবং যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি আমরা দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল ১ এবং সৃজনশীল ২, এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।